পিটিশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাক্টিভ পারসন তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি খুব হ্যাপি এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন। লফুল অ্যাকশন আন্ডার বিএনএস, যেটা করার দরকার এটা আইনগতভাবে তারা করবে। সেটা অ্যাজ এ চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। দর্শক শুনলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে পার্ক সার্কাসে গিয়েছিলেন। সেখানে পুলিশ দপ্তরে একটা বৈঠকও করেছেন। ওখানে দেখতেই পাচ্ছেন পুলিশের একটা অফিস আছে, একটা বৈঠক করেছেন এবং ওই যে এলাকা সেটা খতিয়ে দেখেছেন, যেখানে গতকালকে ওই রকম কাণ্ড ঘটেছিল। আমি দেখিয়েছি। এই যে হঠাৎ করে 7 পয়েন্ট বলে একটি জায়গা আছে, তো সেখানে একদল লোক ধর্মীয় স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে ব্লক করার চেষ্টা করেছিল। পুলিশ অনেকবারই বোঝানোর চেষ্টা করেছে, শুনছিল না ওই অংশটা। যখন একটু প্রেসার দেওয়ার চেষ্টা করে পুলিশ, তখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া ইত্যাদি করা হচ্ছিল। পুলিশ তারপর কষিয়ে দেয়। পুরো কয়েক মিনিটের মধ্যে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দর্শক, আমি তো সেটা দেখিয়েছি। পুলিশেরও কয়েকজন আক্রান্ত হয়েছেন ইট পাটকেল ছোড়ার কারণে, কিন্তু অনেককে পাকড়াও করেছে। তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হবে, সেটা মুখ্যমন্ত্রী ওখানে বললেন। কাউকে কিন্তু ছাড়া হবে না। এবং সেই সঙ্গে যেটা উনি বললেন, শুনলেন আপনারা, যেটা হয়েছে এটাই কিন্তু লাস্ট, শেষ। এরপর যদি এই রকম কিছু একটা ঘটনা ঘটানোর চেষ্টা হয়, তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কিন্তু কেউ হবেন না। মানে এতটাই স্ট্রং, এতটাই হার্ডভাবে উনি ব্যবস্থা নেবেন, তখন বুঝতে পারবেন এ কী মুখ্যমন্ত্রী। উনি হুঁশিয়ারি দিয়ে এসছেন আজকে যে যা করেছেন গতকাল, করেছেন তো, ধরপাকড় হয়েছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই। কিন্তু এই পার্ক সার্কাস সহ যেখানে এই ধরনের বিষয়টা ঘটানোর চেষ্টা করে বা করবেন, মুশকিল আছে। আরও বলেছেন ওখানে যদি এরপর একটা পুলিশের গায়ে হাত ওঠে না, একটা পুলিশের গায়ে যদি আক্রান্ত আঁচড় লাগে, তাহলে দেখবেন কি করি। আমার মতো আর কেউ, মানে আমি কঠোর হয়ে যাব, সেটাই উনি বলার চেষ্টা করেছেন। আসলে গতকাল যেটা হয়েছে খুব মারাত্মক। কী হয়েছে মারাত্মক বলতে, এগুলো হয়ে থাকে আগের সরকারের আমলে, এগুলো লাগাতার হয়ে থাকে। পুলিশে আক্রান্ত হয়ে যাওয়া, পুলিশ তো মানে এগিয়েই যায় না। এই অংশের, এই মুসলিমদের এই অংশের কোনো ক্ষোভ বিক্ষোভ বলে পুলিশ এগোয় না। এগোতে দেওয়া হতো না। রাস্তাঘাট জাম করা, যানজট তৈরি করা। বিশেষ করে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকাতে তো পুলিশ তো কিছুই করতো না, মদত দেওয়া হতো না শাসকের তরফ থেকে। তো ভেবেছিল যে এবারও ওই রকমই হবে বিষয়টা, যা খুশি করব। তো পুলিশ এবার কঠোর হয়ে যায়।
আর যারা মদত দিতেন তাদের কারো পাত্তা ছিল না গতকালকে। তারা পেছন থেকে হয়তো লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা কিন্তু কেউ সামনে আসেননি। এলে তাদেরও হতো কাল যা পুলিশ অ্যাকশন মুডে ছিল। তো যেটা মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী নিজেই ছুটে গেছেন, যেহেতু পুলিশের উপরে অ্যাটাক করা হয়েছে, তো মুখ্যমন্ত্রী নিজেই ছুটে গেছেন, আশ্বাস দিয়েছেন, শক্তভাবে কাজ করতে হবে বলেছেন। এটাও বলেছেন যে কলকাতা পুলিশ তাদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাদের মতো যদি কাজ করতে দেওয়া হয়, এই পুলিশের মতো কোনো পুলিশ খুঁজে পাওয়া যাবে না। মানে এত সুন্দর অ্যাক্টিভ পুলিশ। আর সত্যিই কলকাতা পুলিশকে তো স্কটল্যান্ড ইয়ার্ড, লন্ডন পুলিশের সঙ্গে তুলনা করা হতো। তো ছিল না তো সেই মর্যাদা, নষ্ট করে ফেলা হচ্ছিল। তো যেভাবে দলদাস বৃত্তিতে রূপান্তরিত করে দেওয়া হয়েছিল, পুলিশ তো কাজ করতে পারছিল না। কিন্তু নতুন সরকার এসে পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড তাদের মতো করে কাজ করার জন্য বলছে, এবং সব দল মত নির্বিশেষে যেখানে অন্যায় সেখানেই পুলিশ অ্যাকশন নিক, এই বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছেন। ফলে পুলিশ এখন অনেক অ্যাক্টিভ। সেই জন্য গতকালকে ওই রকম একটা সিচুয়েশন, এত লোকজন, মহিলা পুরুষ সবাইকে এনে যে একটা গণ্ডগোল, বিরাট একটা অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছিল, সব কিছুকে স্তব্ধ করে দেওয়ার ব্যাপার পুলিশ কয়েক মিনিটে পুরো মানে সরিয়ে দিয়েছে। কয়েক মিনিটে পুলিশ পারে। আসলে এখানে ওই আগের শাসকের উস্কানিতেই যত গণ্ডগোল, যত প্রবলেম। এখন যান না, একটা রাস্তা অবরোধ করুন তো, তখন তো কথায় কোনা এক্সপ্রেস হাইওয়ে ব্লক, রাজাবাজার ব্লক, এন্টালি ব্লক, পাক সার্কাস ব্লক, মেটিয়াবুরুজ ব্লক, মোমিনপুর ব্লক, একবার করে দেখুন তো। এখন কালকের এই ঘটনা ঘটার পরে আমিও শুনলাম ভিতর থেকে, পুলিশের তরফ থেকে, এবং পুলিশ মন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী, পরিষ্কার সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, যেটা খবর পাচ্ছি, পুরো হার্ড হবে পুলিশ, হার্ড। আর কালকে যেভাবে অ্যাকশনটা নেওয়া হয়েছে, আমার তো মনে হয় না ওই পাক সার্কাস এরিয়াতে আগামী দিনে আর কেউ এইরকমভাবে আসবেন বলে, সামিল হবেন বলে। কিছু পুলিশের ধরপাকড় দেখেছি তো, ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা, মানে এরপর কেউ আর আসবেন কিনা সন্দেহ আছে ওখানে। তাও আজকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রাখলেন, যদি আসেন এরপর এরকম কিছু করতে, টের বুঝবেন। মুখ্যমন্ত্রী কী জিনিস তখন বুঝবেন, এই হুঁশিয়ারি দিয়ে এসছেন। আশা করি আর এরকম হবে না, আর হওয়ার কথা না, আশা করি। কিন্তু দর্শক, শুরুতে কি বললেন বলুন তো? শুরুর দিকে বললেন, যদি কিছু বলার থাকতেই পারে আপনাদেরকে, বলার থাকলে বলবেন, ডিসিকে বলবেন, ডিসির বিরুদ্ধে কিছু বলার থাকলে তার উপরে এতে বলবেন, দরকার হলে লালবাজারের সিপিকে বলবেন, তারও উপরে, তার সিপির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারও উপরে বলবেন, দরকার হলে মুখ্যমন্ত্রীকে বলবেন তো, একটা প্রতিনিধি দল গিয়ে বলবেন তো। এরকম হুজ্জুতি আর ওই রাস্তা ব্লক আর পাথর ছুড়লে কি হয়ে যাবে? নিয়মে কেন হাঁটবেন না কেন? এটা কিন্তু উনি বলেছেন। উনি পরের দিকে বললেন যে এইরকম অ্যাকশন নেব যদি এরপর হয়, আমার মতো আর এরকম খারাপ মুখ্যমন্ত্রী দেখবেন না। কিন্তু তার আগে কিন্তু এই কথাটা বলেছেন যে আপনাদের যদি কিছু বলার থাকে, প্রপার সিস্টেমে, প্রপার চ্যানেলে বলবেন। এই রকম পাথর ছোড়া এই সব না, সিস্টেমে আসুন, বলুন, আপনাদের কথা থাকতেই পারে, বলুন, সেটা করবেন, এই সব করবেন না। আমি দর্শক গতকাল আমি যে ভিডিওটা করেছি সেখানে আমি বলেছি যে এত ক্ষোভ বিক্ষোভ দেখানো হলো, পাথর ছোড়ার লাভটা কী হলো? এ তো যা শুনলাম অনেককে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের তো কলি ভোর হয়ে গেল। তো বিএনএস দিয়ে যা করবে সরকার, তাদের তো কলি ভরে গেল। হলোটা কি দাবি ছিল? না আমাদের আজান বন্ধ করে দিচ্ছে। কোথায় আজান বন্ধ করে দিয়েছে? কোথায় আজান বন্ধ করে দিয়েছে? 65 একটা প্যারামিটার আছে, তো তার মানে বেশি যে বাজানোর যে বিষয়টা, সেটা আজকের কথা না, পলিউশন কন্ট্রোল বোর্ড এটা বহুদিন ধরে বলে আসে, ওই লিমিটটা, আপার লিমিটটা। সেটা দেখুন, এই সরকার আমি যা দেখতে পাচ্ছি, এই সরকার নতুন করে কোনো বিধি আনছে না, পুরনো বিধিগুলোকে অ্যাক্টিভ করছে। তো আজান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি, একটা লিমিট বলে দেওয়া হয়েছে, এর মধ্যে রাখতে হবে। শুধু আজানের কথা বলা হয়নি, কিন্তু ধর্মীয় কোনো এতে বা যে কোনো মাইক বাজানোর ক্ষেত্রে বলা হয়েছে। কোথাও মাইক খুলে নেওয়া হয়েছে? কোনো মসজিদ থেকে মাইক কি খুলে নেওয়া হয়েছে? কোথাও আজান বন্ধ রাখতে বলেছে? কে বন্ধ রাখতে বলেছেন? আমাকে দিবেন তো তার নামটা। আজান বন্ধ রাখতে বলেছেন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কোনো লোক গিয়ে এটা উস্কাচ্ছেন, এই আজান বন্ধ করো। দেখুন হয়তো তিনি বিজেপির লোক না, সরকারের তো নয়। দেখুন টিএমসিরই, শুধু মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য দেখুন হয়তো তারাই এরকম ছড়িয়ে দিচ্ছেন বাজারে, এই আজান বন্ধ করো। কারণ আজান বন্ধ করার তো কোনো বিধি তো আবার সরকারের কাছ থেকে তো শুনিনি। সাউন্ড কন্ট্রোলের ব্যাপারটা শুনছি, সেটা সব ক্ষেত্রে। তার কোথায় আজান বন্ধ করার কথা বলা হচ্ছে? এই যে এইরকম
সব নাকি ভেঙে দেওয়া হবে। তো ইল্লিগাল কিছু থাকলে তার তো ব্যবস্থা তো হবেই। আর আমি কালকেই বলেছি যে ইল্লিগালে তো ডুবে রয়েছেন, আগের সরকার তো পুরো ইল্লিগালের মধ্যেই রেখে দিয়ে চলে গেছে, পার্মানেন্ট সলিউশন ভালো কিছু তো করে যায়নি। তখন বুঝতে পারেনি যে ইল্লিগাল সারা জীবন চলে না, এখন বুঝছেন কি সর্বনাশটা হয়েছে। তো যে ইল্লিগালি থাকছেন, সে বাড়ি কনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু, সেটার কোনো লিগ্যাল পয়েন্ট বের করা যায় কি না সেটা আইন মোতাবেক যান না কোর্টে। যে সরকার বলছে ইল্লিগালের আমাদের কোনো নেই সে নেই, ভেঙে দেবো, তো আমাদের তো যা আছে স্ট্রেংথ, মানে বিল্ডিংয়ের স্ট্রেংথ বা কিছু বলে বা কি যদি কিছু থাকে লিগ্যাল পয়েন্ট, তো কোর্টে গিয়ে বলুন না। গিয়ে ভাবছেন কি 7 পয়েন্টটা আমি ঘিরে ফেললাম, হই করলাম, দুটো ইট পাটকেল ছুড়লাম, হয়ে গেল। কালকের এই যে করলেন, করার পর কি সরকার বলেছে হ্যাঁ আপনার দাবি সব মেনে নিলাম? সরকার পক্ষ বলেনি তো, কেন বলবে? কি আছে এই মুভমেন্টের? দুটো পুলিশকে অ্যাটাক করা ছাড়া, রক্তারক্তি করা ছাড়া এই মুভমেন্টের কি ভ্যালু আছে? কি করবেন? এই পাক সরকার 7 পয়েন্টে একটা এরকম ক্ষোভ বিক্ষোভ করে নতুন সরকারটাকে ফেলে দেবেন, নড়িয়ে দেবেন? এত হিম্মত হয়েছে কি? হয়নি তো। ফলে এটা সব ব্যর্থ হলো না, দাবি পূরণ হলো না, এই মুভমেন্ট করে ঠিকঠাকভাবে সবাই ঘরে ফিরতে পারলেন, এখন অ্যারেস্ট ব্যাপারটা হয়ে গেছে, লাভটা কি হলো? ফলে এইসব করে কিছু হবে না। আমি কালকেই বলেছি, সর্বনাশ আগের সরকার প্রচুর করে দিয়েছে, প্রচুর সর্বনাশ করে দিয়েছে। আপনাদের উচিত, যারা শূন্য হয়ে যাচ্ছেন আগের সরকারের ওই রকম কারণে, তাদের শূন্য থেকেই শুরু করা উচিত, শূন্য থেকেই এগোনোর চেষ্টা করা উচিত। সব দিকটা মেনটেন করে আমরা চলবো। মানুষ পরিশ্রম করলে ঠিক তারা করতে পারবেন। হ্যাঁ, কষ্ট তো হবেই, কারণ ইল্লিগাল ব্যাপারগুলো তখন আপনারা মেনে নিয়েছিলেন। ইল্লিগাল কখনো চিরতরে সাপোর্ট করার মতো কিছু জিনিস না, সাপোর্ট করা যায় না। তো শূন্য থেকে শুরু করবেন, আর ছেলেমেয়েদেরকে একটু পড়াশোনা করান, এইরকম ধর্মীয় উস্কানিতে না ছুটিয়ে ছেলেমেয়েদেরকে একটু পড়াশোনা করান, জাগ্রত করুন, তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঠিক রাস্তাটা ধরিয়ে দিন। তবেই কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে, না হলে এইসব তাৎক্ষণিক, এটা তাৎক্ষণিক। আবার কেউ না কেউ অন্য কোনো, এই সরকার যদি খানিকটা চুপ করে থাকে, পরের সরকার এসে মেনে নেবে? কেউ মানবে ইল্লিগাল জিনিসকে? এই সরকার তো আমি প্রথম থেকে দেখছি এরা তো একেবারে জিরো টলারেন্স বলি তো দেওয়া হচ্ছে, মানামানি ব্যাপার নেই। ফলে যে যদি তারই মধ্যে কোথাও লিগ্যাল পয়েন্ট থেকে আপনাদের মনে হয় যে না আমরা তো এরকম কি করব, তো তাহলে কোর্টে গিয়ে বলুন না, এক ডিপার্টমেন্টে গিয়ে বলুন, নাহলে কোর্টে গিয়ে বলুন, কোর্টের রায় মানতে বাধ্য। আর যাই হোক, আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, এই সরকার কিন্তু মমতা ব্যানার্জির সরকার না। কোর্ট যদি কোনো রায় দেয় এই সরকার মানবে, এটা আমি নিশ্চিত, এটা কিন্তু আমি নিশ্চিত। সরকারের যা ভাবভঙ্গি দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যা ভূমিকা দেখতে পাচ্ছি, তো মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, ইট পাটকেল কেন ছুটতে যাবেন? কিছু বলার থাকলে জায়গায় এসে বলুন। আর সব কিছুর মধ্যে ধর্মীয় ব্যাপারটা জুড়ে দিলে হবে না। আমরা মুসলিম এলাকা বলে এরকম করা হচ্ছে, এটা ভুলভাল কথা। আজও মুখ্যমন্ত্রী যা ভূমিকা দেখছি, এটা ঠিক এই যে সরকারটা এসছে সেখানে মুসলিম ভোটের কোনো অবদান নেই বললেই চলে। নন মুসলিম, হিন্দু, সনাতনীদের ভোটে কিন্তু সরকারটা এসছে, কিন্তু সরকারটা তাদের ভোটে আসার পরেও সরকারের ভূমিকা কিন্তু অ্যান্টি মুসলিম আমি কিন্তু দেখছি না। ইল্লিগাল পয়েন্ট, বাক্সাঘাসে আগুন লেগেছিল, ইল্লিগাল ব্যাপার সামনে এসছে, সেক্ষেত্রে অ্যাকশন নিয়েছে, এখন কোর্ট খানিকটা স্টে দিয়েছে। তারপরে সব জায়গায় এইভাবেই কিন্তু চলার চেষ্টা করছে। আমি আজকে একটা খবর করেছি, দেখবেন ইমাম ভাতা, পুরোহিত ভাতা, এই দুটো ভাতা বন্ধের কথা সিদ্ধান্ত হয়েছে। কেন? শুধু তো ইমাম ভাতা বন্ধের কথাই তো বলতে পারতো নতুন সরকারটা, তারা তো পুরোহিত ভাতা তো কন্টিনিউ করতে পারতো, করেনি তো। তারা ইমাম ভাতা বন্ধ যেমন বলেছে, পুরোহিত ভাতাকেও বন্ধ করছে। তার মানেটা কি? তার মানে সরকার সবার জন্য সমানভাবে চলার চেষ্টা করছে। প্রত্যেকটা মানুষের তার একটা নিজস্ব ইডিওলজি থাকতেই পারে, কিন্তু সরকার যখন সরকারকে সবার জন্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শুভেন্দু অধিকারীর আমরা যা মন মানসিকতা দেখতে পাচ্ছি, কোনো এই লম্পঝম্প ধর্মীয় উস্কানিতে তোড় ফোড় ভাঙ চুর অগ্নিসংযোগ, যা খুশি বাংলাদেশ মার্কাভাবে চলবো, ওই ধরনের নিজস্ব আইন তৈরি করে নিয়ে, এই সব কিন্তু চলবে না। সেই দিক দিয়ে কঠোর হচ্ছেন, আমার তো মনে হচ্ছে ভালো হচ্ছে। আমি আশাবাদী এই সরকার একটু লং টার্ম চললে এখানকার মুসলমানদেরও হাল ফিরবে, এবং যেটা ফিরবে সেটা কখনো আর সেখান থেকে তাদেরকে সরতে হবে না। যেমন আগের যে হাল করে দিয়েছে, সেটা যদি বলে মুসলমানরা যে আমাদের তো হাল ওখানে ফিরেছিল, এখন তো সেটা থাকছে না। তো তাহলে কী হাল ফিরেছিল? তাহলে এমন হাল ফিরেছিল আগের সরকার যে এখন আপনারা শূন্য হয়ে যাচ্ছেন। সব তো ইলিগাল ব্যাপার করেছিল না, তো ফলে সেগুলো তো লিগ্যালিটিটা না থাকার কারণে তো স্টেবল হচ্ছে না। তো আজকে তো পড়ে যাচ্ছে সব কিছু, সেটা তো শূন্য নেমে যাচ্ছেন। কিন্তু এবার যে সরকারটা এসছে, যেভাবে এদের মন মানসিকতা, যেটুকু আপনার হবে উন্নতি, সেটা কিন্তু সলিড হবে, সেখান থেকে আপনাদেরকে কেউ সরিয়ে ফেলতে পারবে না।
সেই মতো করে সকলকে সমানভাবে মূল স্রোতে নিয়ে একসঙ্গে চলার একটা মানসিকতা আমি এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। ফলে এই ধর্মীয় উস্কানি গোড়ামি ওইসব থেকে সরে আসুন, এসে লিগাল পয়েন্টে আসুন, লিগালি চলার চেষ্টা করুন। বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে সব কিছু লিগালি করবেন। ধর্ম পালন, ধর্ম তো আপনার অন্তরের মনের অন্তরের ধর্ম পালন। তো এত এইসব নিয়ে এত কেন হইচই করছেন কেন? গেল কেন করছেন কেন? আসল শিক্ষা জাতিকে উন্নত করতে গেলে মূল যে শিক্ষা, অর্থনৈতিক উন্নতি, সেগুলোর দিকে ঝোঁক দিন না। অনেক তো এইসব করেছেন, কি কতটা উন্নতি করতে পেরেছেন আপনাদের একবার বিচার করে দেখেছেন কখনো যে পশ্চিমবঙ্গে আরও অন্যান্য কমিউনিটি যারা আছেন তারা কীভাবে এগিয়ে গেছে আর আমরা কোথায় পড়ে আছি? এত ধর্ম, তাও কি ধর্মের মূল যে প্রিন্সিপাল সেটা তো মানে না। তো আরবিয়ান কান্ট্রি, সেখানে তো মুসলিম ধর্ম আছে, তো সেখানে ধর্ম পালন হয়, তো সেখানে এসব হয় না। এবং সেখানে গিয়ে দেখবেন আমাদের প্রধানমন্ত্রীকে কীভাবে সেখানে ওয়েলকাম করা হচ্ছে, যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা এখানে গর্জে উঠে কত কী বলছেন, আর সেখানে ওয়েলকাম করা হচ্ছে। ফলে ধর্মটাও ঠিক করে পালন করতে হবে। আর এত ধর্ম করে ডুবে থেকে লাভ নেই। ধর্ম পালন করুন, ধর্ম পালনে কেউ বাধা দিচ্ছেন না। নিশ্চয়ই আপনার ধর্ম আপনি পালন করবেন, নামাজ রোজা যা করার আপনারা করবেন, কিন্তু ওই নিয়ে তাই করবেন না। যত করবেন আর এই ইললিগাল বিষয়গুলোকে আমল দেওয়ার বিষয়ে যত দাবি করবেন, তাতে আলটিমেট স্থায়ী সমাধান হবে না, পরে আপনাদেরকে ফাঁসতে হবে। ফলে সাবধান হয়ে যান, এই পাথরবাজি এইসবে যাবেন না। মুখ্যমন্ত্রী বার্তা শুনে নিয়েছেন, এবার তাও তো কালকে বিষয়টা গেছে, এরপর থেকে হয়তো আরও কঠিন কিছু দেখতে হবে। এই সব দিকে না গিয়ে কি করে আমার নিজের উন্নতি করা যায় সেটা ভাবুন। প্রত্যেকে সেটা ভাবলে কমিউনিটির উন্নতি হবে এবং সেই সঙ্গে গোটা রাজ্যের তথা গোটা দেশের উন্নতি হবে। একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে। দর্শক বলবেন যা বলার, মুখ্যমন্ত্রীর এই অবস্থান এবং উনি আজকে যেভাবে গিয়ে বলে এসছেন, আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।